সকলকে জানাই সাদর আমন্ত্রণ। হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন গল্পের পঞ্চম পর্ব শুরু করতে যাচ্ছি আজ। গল্পটি যদি তোমাদের ভালো লাগে, ড্রিম ক্যারেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তোমাদের তো ডরমেটরিতে থাকার কথা, এই মধ্যরাতে তোমরা বাইরে কেন? পিপস প্রশ্ন করলো। পিপস, দয়া করে চুপ করো, তুমি দেখছি আমাদের বিপদে ফেলবে। পিপস হো হো করে হেসে উঠল। মধ্যরাতে ঘুরে বেড়ানো, তু নটি নটি, ইউ উইল গেট কট। না, ধরা পড়ব না, দয়া করে পথ ছাড়ো পিপস। আমি ফিল্চকে বলবো, আমার বলা উচিত, পিপস বলল, তার চোখে দুষ্টুমির হাসি। তোমাদের মঙ্গলের জন্যই আমার এটা বলা উচিত। পথ ছেড়ে দাঁড়াও, রন ধমকে সুরে বলল। মানছি এটা আমাদের ভুল হয়েছে। যেসব ছাত্র বিছানায় নেই, পিপস চিৎকার করে বলল, যেসব ছাত্র বিছানায় নেই তারা নিচে, এই যে বশীকরণ ক্লাসের সামনের করিডোরে। পিপসের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে জীবন বাঁচাতে তারা বশীকরণ ক্লাসের করিডোরের শেষ প্রান্তে ঊর্ধ্বশ্বাসে দৌড়ালো। সেখানে তারা একটি দরজা খোলার চেষ্টা করলো। না, বন্ধ, খোলা যাচ্ছে না। এই হলো আমাদের পরিণতি, রন কাঁদো কাঁদো কণ্ঠে বলল। দরজা ধাক্কা দিয়েও খুলতে না পেরে রন বলল, আমাদের আর কোনো উপায় নেই, আমরা শেষ হয়ে গেছি। তারা পায়ের শব্দ শুনতে পেল। পিপসের চিৎকার শুনে ফিল ছুটে আসছেন। এখান থেকে যেতে হবে, হারমিওন বলল। সে হ্যারির হাত থেকে জাদুদণ্ডটি নিয়ে তালাটিতে ছোঁয়ালো, তারপর ফিসফিস করে বলল, হ্যালো হোমোরা। তালায় ক্লিক করে আওয়াজ হলো এবং দরজাটা খুলে গেল। তারা ভেতরে ঢুকে দরজা বন্ধ করে কান পেতে রইল। তাদের কানে ভেসে এলো, ওরা ওই কোন দিকে গেছে পিপস, আমাকে তাড়াতাড়ি বলো। ফিল্চ পিপসকে জিজ্ঞাসা করছে। আগে বলো প্লিজ, ঝামেলা করো না পিপস, বলো ওরা কোন দিকে গেছে। আমি কিছুই বলবো না, হা হা হা। আমি বলেছি যতক্ষণ তুমি ভালোভাবে প্লিজ বলবে না, আমি কিছুই বলবো না, হা হা হা। বলো প্লিজ। ঠিক আছে, প্লিজ। তারা শুনতে পেল পিপস হুশ করে উধাও হয়ে যাচ্ছে আর ফিল্চ তাকে অভিশাপ দিচ্ছে। হ্যারি ফিসফিস করে বলল, তিনি হয়তো মনে করেছেন দরজাটা বন্ধ, তাই এখানে কেউ আসেনি। মনে হচ্ছে আমরা এখন বিপদ থেকে উদ্ধার পেয়েছি, আমরা এখন নিরাপদ। নেভিল, বেরিয়ে আসো। নেভিল হ্যারির গাউনের আস্তিন ধরে টানছে। কি? হ্যারি ঘুরে তাকালো। এক মুহূর্তের জন্য হলেও তার মনে হলো সে এখন একটা দুঃস্বপ্নের মুখোমুখি। খুব বাজে কাজ করেছে সে আজ। তার আজকের কাজ আগের সব কিছু অতিক্রম করে ফেলেছে। হ্যারি যা ভেবেছিল আসলে ঘটনা তা ছিল না। তারা কোন ঘরের ভেতরে নয়, ছিল একটি করিডোরে। এটা 3য় তলার নিষিদ্ধ করিডোর। এখন ওরা বুঝতে পারে কেন এটা নিষিদ্ধ। তাদের দৃষ্টি গিয়ে পড়ল একটা দানবীয় কুকুরের চোখের উপর। কুকুরটা এত বড় যে মেঝে থেকে সিলিং পর্যন্ত পুরো জায়গাটা সে দখল করে রেখেছে। কুকুরটার 3টা মাথা, 3টা নাক এবং 3টা মুখ। তার মুখে লালা গড়িয়ে পড়ছে পিচ্ছিল রশির ওপর। কুকুরটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে, তার দুটোই চোখ তাদের উপর নিবদ্ধ। হ্যারি উপলব্ধি করলো কেন তারা এখনো মারা যায়নি। হঠাৎ এসে পড়ায় কুকুরটা তাদের দেখে অবাক হয়েছে। অবাক হওয়ার পালা শেষ হলে কুকুরটি আস্তে আস্তে ধাতস্থ হয়ে উঠল। কুকুরের বজ্র নিনাদের অর্থ কি তা বুঝতে হ্যারি বা তার সঙ্গীদের বাকি রইল না। হ্যারি দরজা খোলার জন্য হাতল মোচড়াতে লাগলো। এখন হ্যারিকে দুটো বিকল্পের একটিকে বেছে নিতে হবে, হয় মৃত্যু, না হয় ফিল্চ। সে বেছে নিল ফিল্চকে। তারা পেছন দিকে ফিরে এসে করিডোরে ফিরে এলো। হ্যারি দরজাটা সজোরে বন্ধ করে দ্রুত বেগে নিচে করিডোরে নামলো। ফিল্চ নিশ্চয়ই তাদেরকে কোথাও খুঁজে বেড়াচ্ছেন, কারণ তারা ফিরে আসার পথে কোথাও ফিল্চকে দেখেনি। এটা যখন তাদের জন্য বড় বিষয় নয়, তখন এখন একমাত্র চেষ্টা দানব থেকে বাঁচা। তাই দানব থেকে দূরত্ব বাড়াতে তারা ঊর্ধ্বশ্বাসে দৌড় লাগালো। 8 তলায় সেই মোটা মহিলার প্রতিকৃতির সামনে না আসা পর্যন্ত তারা তাদের দৌড় থামায়নি। তাদের কাঁধ থেকে পড়ে যাওয়া ঝুলন্ত ড্রেসিং গাউন এবং ঘর্মাক্ত চেহারা দেখে মহিলাটি প্রশ্ন করল, এত রাতে তোমরা কোথায় গিয়েছিলে? তেমন কিছু না, পিগ স্নাউট, হ্যারি উচ্চারণ করল। হ্যারির জবাবের সাথে সাথে ছবিটি তাদের দিকে এগিয়ে এলো এবং যাওয়ার পথ ছেড়ে দিল। তারা কমন রুমে প্রবেশ করে ধপাস করে আরাম কেদারায় বসে পড়ল।
কিছুক্ষণ নীরব ছিল, কোনো কথা বলেনি। দেখে মনে হলো নেভিলের এমন অবস্থা হয়েছে যে সে বোধ হয় আর কোনোদিন কোনো কথা বলতে পারবে না। এরকম একটা জিনিসকে তারা স্কুলে আটকে রাখিয়েছে কেন? রন বলল, কুকুরের ব্যায়ামের প্রয়োজন হয়, এরও প্রয়োজন হতে পারে। এতক্ষণে হারমিওনের শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হয়ে এলো এবং মেজাজও। হারমিওন ওদের থামিয়ে বলল, তোমরা কি কেউ ভালো করে দেখেছ? তোমরা কি লক্ষ্য করেছিলে কুকুরটা কিসের ওপর দাঁড়িয়েছিল? মেঝের ওপর, হ্যারি বলল। আমি তার পায়ের দিকে তাকাইনি, আমার চোখ ছিল তার মাথার ওপর। না, মেঝের ওপর নয়, কুকুরটা দাঁড়িয়েছিল একটা গোপন দরজার ওপর। এটা স্পষ্ট যে কুকুরটা কোনো কিছু পাহারা দিচ্ছিল। হারমিওন দাঁড়িয়ে সবার দিকে তাকিয়ে এই কথা বলল, আজ আমরা সবাই মারা পড়তে পারতাম, অথচ ধরা পড়ে বহিষ্কৃতও হতে পারতাম। আশা করি তোমরা নিশ্চয়ই এখন তোমাদের ভাগ্যের জন্য খুশি। এখন তোমরা যদি কিছু মনে না করো, আমি ঘুমোতে যাই। হাঁ করে রন হারমিওনের দিকে তাকিয়ে রইল। না, আমরা কিছু মনে করব না, রন বলল। তুমি কি মনে করো আমরা তোমাকে জোর করে আমাদের সাথে নিয়ে গেছি? কিন্তু হারমিওন হ্যারিকে চিন্তার জন্য একটা কিছু দিয়ে গেছে। বিছানায় শুয়ে হ্যারি ভাবতে লাগলো, কুকুরটা নিশ্চয়ই কিছু পাহারা দিচ্ছে। হ্যাগ্রিড একবার বলেছিল, পৃথিবীতে গ্রিংগটস হলো কোনো কিছু নিরাপদে রাখার জন্য সব থেকে নিরাপদ জায়গা, এবং তার চেয়েও নিরাপদ হলো হগওয়ার্টস। এইখানে কি তবে 713 নম্বর ভল্টের ছোট প্যাকেটটা পাওয়া যাবে? 10ম অধ্যায়, হ্যালোইন। পরদিন সকালে যখন হ্যারি এবং রনকে হগওয়ার্টসে দেখতে পেল, ম্যালফয় নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। তার ধারণা ছিল হ্যারি আর রন মরে ভূত হয়ে গেছে। ক্লান্ত দেখালেও তারা বেশ উৎফুল্ল ছিল। হ্যারি আর রন সেই তিনমুখ কুকুরের সাথে দেখা হওয়াটা একটা দারুণ অভিযান হিসেবে ভাবতে শুরু করলো এবং আবার সেখানে যাওয়ার কথা মাথায় রাখলো। এরই মধ্যে রন হ্যারিকে সেই প্যাকেটের কথা মনে করিয়ে দিল, যেটা সম্ভবত গ্রিংগটস থেকে হগওয়ার্টসে পাঠানো হয়েছে। তারা দুজন ভাবছিল এত কড়া প্রহরার প্রয়োজন কি? এটা হয়তো মূল্যবান কিছু অথবা খুব বিপজ্জনক কিছুও হতে পারে, রন মন্তব্য করল। বা দুটোই, হ্যারি বলল। শুধু তারা নিশ্চিত যেটা জানতে পারলো যে সেটা হলো রহস্যজনক বস্তুগুলোর দৈর্ঘ্য 2 ইঞ্চি। অন্য কোনো সূত্র ছাড়া প্যাকেটের বিষয়বস্তু সম্পর্কে ধারণা করাও সম্ভব হলো না। নেভিল বা হারমিওন কুকুর অথবা গোপন দরজার ভেতরে কি আছে সেই ব্যাপারে বিন্দু মাত্র কৌতূহল প্রকাশ করেনি। হারমিওন কয়েকদিন ধরে ওদের সাথে কথা বলা বন্ধ রেখেছে। এতে রন এবং হ্যারির লাভই হলো, কারণ হারমিওন সবসময় তার কর্তৃত্ব ফলাতে চায়, যা তারা পছন্দ করে না। ওদের একমাত্র লক্ষ্য ম্যালফয়কে এক হাত দেখিয়ে দেওয়া, এবং 1 সপ্তাহ মধ্যেই ডাকযোগে যে সুযোগ এসে গেল। যখন প্যাচারা এসে গ্রেট হলে প্রবেশ করলো, তখন সবাই তাকিয়েছিল একটা প্যাকেটের দিকে, যেটা 6টি প্যাঁচা মিলে বয়ে এনেছে। যখন প্যাচারা প্যাকেটটা হ্যারির সামনে ফেলে এলো, তখন সত্যিই সে অবাক হলো। প্যাঁচাগুলো বাইরে চলে গেলে হ্যারি দেখলো প্যাকেটের ওপর একটা চিঠি। হ্যারি চিঠিটা খুলল। চিঠিটা এসেছে অধ্যাপক ম্যাকগনাগলের কাছ থেকে, আনন্দের সংবাদ নিয়ে। অধ্যাপক ম্যাকগনাগল যা লিখেছেন, পার্সেলটা টেবিলের ওপরে খুলো না, এর ভেতরে আছে নতুন নিম্বাস 2000। আমি চাই না অন্য কেউ জানুক তুমি একটা নতুন ঝাড়ু পেয়েছো। আজ রাতে অলিভার উড তোমার সঙ্গে দেখা করবে কুইডিচ খেলার মাঠে, ঠিক 7টায়, তোমার প্রশিক্ষণের জন্য। অধ্যাপক ম্যাকগনাগল। নিজের আনন্দ গোপন করতে হ্যারির কষ্টই হচ্ছিল, তাই সে চিঠিটা রনকে পড়তে দিল। রন বলল, নিম্বাস 2000? আমি তো এই ধরনের ঝাড়ু এখন পর্যন্ত স্পর্শই করিনি। তারা হলের বাইরে এসে দেখে ওপরের সিঁড়ে আটকে দাঁড়িয়ে আছে ক্র্যাব আর গয়েল। ম্যালফয় হ্যারির হাত থেকে প্যাকেটটা কেড়ে নিয়ে পরীক্ষা করে দেখল, আরে এটা তো একটা ঝাড়ু। এই বলে দেশ ও হিংসা ভরা দৃষ্টিতে ম্যালফয় ঝাড়ুটা হ্যারির দিকে ছুঁড়ে মারল আর বলল, প্রথম বর্ষের ছাত্রদের জন্য ঝাড়ু নিষিদ্ধ। রন আর চুপ করে থাকতে পারল না। সে বলল, এটা তো পুরনো ঝাড়ু নয়, নিম্বাস 2000। ম্যালফয়, তুমি বলেছিলে যে তোমার কাছে একটি কমেট 260 আছে। রন হ্যারির দিকে তাকিয়ে বলল, কমেট দেখতে বড়, কিন্তু নিম্বাসের সাথে কমেটের কোনো তুলনাই হয় না। এটা পেয়ে তোমাদের কোনো লাভ নেই, এর হাতলের অর্ধেকটা তোমরা ব্যবহারই করতে পারবে না, ম্যালফয় মন্তব্য করল। রন জবাব দেওয়ার আগেই সেখানে উপস্থিত হলেন অধ্যাপক ফ্লিটউইক। তিনি বললেন, কি ব্যাপার, তোমরা কি নিয়ে ঝগড়া করছো?
হ্যারিকে একটি ঝাড়ু পাঠানো হয়েছে, ম্যালফয় বলল। আমি তা জানি, ফ্লিটউইক বলল। অধ্যাপক ম্যাকগনাগল হ্যারির ব্যাপারে আমাকে সব কিছু জানিয়েছেন। এটা কোন মডেল? নিম্বাস 2000, স্যার। ম্যালফয়ের আতঙ্ক দেখে অনেক কষ্টে হাসি চেপে হ্যারি জবাব দিল, আর এটা পাবার জন্য আমি ম্যালফয়কে ধন্যবাদ দিতে চাই। ম্যালফয়ের হতাশা দেখে হ্যারি আর রন খুব খুশি। হাসতে হাসতে ওরা ওপরে উঠে গেল। মরমর পাথরের সিঁড়ির উপরে হ্যারি বলল, সে যদি নেভিলের শাহরুখটি চুরি না করত, আমি আজকে এখানে থাকতে পারতাম না। তুমি কি মনে করো এটা তোমার আইন ভাঙার পুরস্কার? পেছন থেকে হারমিওনের কণ্ঠস্বর শোনা গেল। আমি ভেবেছি তুমি আমাদের সাথে আর কথা বলবে না। হ্যারি হারমিওনের দিকে তাকিয়ে বলল, আমাদের সাথে কথা না বলার অভ্যাসটা তুমি চালিয়ে যেতে পারো, রন মন্তব্য করল। বিরক্ত হয়ে হারমিওন উঠে চলে গেল। ওইদিকে নানাবিধ ঝামেলা হ্যারির পড়াশোনায় কিছুটা বিঘ্ন ঘটালো। তার বড় চিন্তা ডরমেটরির কোন জায়গাতে সে তার নতুন ঝাড়ুটা রাখবে। সেই রাতে হ্যারি কিছুই খেলো না। ঝাড়ুর প্যাকেট খোলার জন্য সে আর রন উপরে গেল। খোলার পর দেখা গেল চিকন চকচকে একটি ঝাড়ু, মেহগনি কাঠের হাতল। ঝাড়ুর গায়ে সোনালি হরফে লেখা নিম্বাস 2000। চমৎকার, রন মন্তব্য করল। সন্ধ্যা 7টা বাজার কিছু আগেই হ্যারি দুর্গ ছেড়ে কুইডিচ মাঠের দিকে রওনা হলো। এর আগে সে কখনো স্টেডিয়ামে আসেনি। 100-র মতো আসন, খেলা বা অনুশীলনের জন্য যথেষ্ট। উট তখনও আসেনি। হ্যারির ওড়ার ইচ্ছে হলো। সে মাটিতে লাঠি দিয়ে ঝাড়ু নিয়ে উড়ে চলল। বারবার গোলপোস্টের ভিতর দিয়ে ঢোকা আবার বেরিয়ে আসা। হ্যারির দারুণ মজা লাগছে। তার সামান্য স্পর্শে নিম্বাস 2000 অদ্ভুত অদ্ভুত কাজ করছে। হে পটার, এদিকে এসো। অলিভার উড চলে এসেছেন। তার হাতের কাঠের একটা বড় বাক্স। হ্যারি উডের পাশে দাঁড়ালো। চমৎকার, উড মন্তব্য করলো। হ্যারি, আমি দেখতে পাচ্ছি অধ্যাপক ম্যাকগনাগল যা বলেছিলেন তা শতভাগ খাঁটি। আজ আমি তোমাকে কুইডিচ খেলার নিয়মকানুন সম্পর্কে কিছু বলবো। তারপর তুমি সপ্তাহে 3 দিন খেলা অনুশীলন করবে। উড বাক্সটা খুলল। তারপর তুমি সপ্তাহে 3 দিন অনুশীলন করবে এবং এই বলগুলো তুমি ব্যবহার করবে। বাক্সের ভেতর বিভিন্ন আকারে 4টা বল। খেলাটা একটু কঠিন। প্রত্যেক দলে 7 জন খেলোয়াড় থাকবে। তাদের মধ্যে 3 জন হবে চেজার বা ধাওয়াকারী। 3 জন চেজার? হ্যারি প্রশ্ন করল। উড এবার ফুটবল আকৃতির একটা উজ্জ্বল লাল বল বের করে আনলো। উড ব্যাখ্যা করল, এই বলটির নাম কোয়াফল। চেজারগণ কোয়াফল পরস্পরের দিকে হস্তান্তর করে এবং গর্তে ফেলে গোল করার চেষ্টা করে। উড আরও ব্যাখ্যা করল, প্রতিটি দলে একজন খেলোয়াড় থাকে যার নাম কিপার। কিপারের দায়িত্ব হলো গোল ঠেকানো। আমি গ্রিফিন্ডর হাউসের কিপার। এই খেলায় তাহলে 3 জন চেজার ও 1 জন কিপার থাকে। তারা কোয়াফল নিয়ে খেলা করে। হ্যারি খেলার বিস্তারিত নিয়ম কারণ আগ্রহের সাথে জানার চেষ্টা করলো। এবার আমি তোমাকে দেখাবো কিভাবে খেলতে হয়, উড বলল। এটা হাতে নাও। উড হ্যারিকে 3টা ছোট ব্যাট ও একই রকম দেখতে 2টো বল দিলেন। বল দুটো কালো রঙের এবং কোয়াফলের থেকে একটু ছোট। বল দুটোর নাম ব্লুজার। এবার দাঁড়িয়ে থাকো, উড হ্যারিকে নির্দেশ দিলেন। হঠাৎ করে কালো ব্লুজারটা ওপরে উঠে হ্যারির মুখের কাছে চলে এলো। হ্যারি ব্যাট দিয়ে সরিয়ে দিল যাতে বলটি তার নাকে আঘাত না করে। এটা ওপর দিয়ে উড়ে গিয়ে উডের কাছে চলে গেল। উড ব্লুজারটা ঠেকিয়ে গর্তে পাঠিয়ে দিল। খেলা নিয়ে হ্যারিকে উড কয়েকটা প্রশ্ন করলো। হ্যারি প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিল। চমৎকার, উড মন্তব্য করলেন। হ্যারি উডকে প্রশ্ন করলো, আচ্ছা, ব্লুজারদের হাতে কখনো কি কেউ মারা গেছে? হগওয়ার্টসে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। সর্বোচ্চ যেটা হয়েছে সেটা হলো কারো কারো ধাত ভেঙেছে। এর চেয়ে খারাপ আর কিছুই হয়নি। এবার শোনো, এই দলের সর্বশেষ ব্যক্তি হলো সিকার। সেটা হচ্ছে তুমি। অবশ্য কোয়াফল বা ব্লুজার নিয়ে তোমাকে ভাবতে হবে না, যতক্ষণ না তারা আমার মাথা ফাটিয়ে দেয়। তোমার দুশ্চিন্তার কারণ নেই, উড বলল। ব্লুজারদের ঠেকাতে 2 উইসলি যমজ ভাই যথেষ্ট। তারা নিজেরাই একটা ব্লুজার জুটি। এবার উড বাক্স থেকে চতুর্থ এবং শেষ বলটা বের করলো। কোয়াফেল এবং ব্লুজারের তুলনায় এটা ছিল আরও ছোট এবং বড় একটা কাঠবাদামের সমান। এটি ছিল উজ্জ্বল সোনালি রঙের। ছোট্ট একটু গোলাপি পাখা রয়েছে। বলগুলো হাতে নিয়ে উড বলল, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বলটার গতি এত বেশি যে এটা ধরাই মুশকিল।
আর সিকারের দায়িত্ব হলো বলগুলো ধরা। সিকার যদি এই বলটা ধরতে পারে তাহলে তার দল অতিরিক্ত 150 পয়েন্ট পেয়ে পাবে। আর কোনো প্রশ্ন আছে? উড হ্যারির কাছে জানতে চায়। হ্যারি মাথা নাড়ল। তার কি করণীয় এটা সে বুঝতে পেরেছে। আমরা এখনো স্নিচ বল নিয়ে খেলিনি। বলগুলো বাক্সে রাখতে রাখতে উড বলল, এত অন্ধকারে বল হারিয়ে যেতে পারে। উড তার পকেট থেকে গলফ বলের একটা সাধারণ ব্যাগ বের করলো। কয়েক মিনিট পর দেখা গেল উড চারিদিকে জোরে জোরে বলগুলো ছুঁড়ে মারছে আর হ্যারি তা লুফে নিচ্ছে। হ্যারি প্রতিটা বল লুফে নিল। উড খুব খুশি। আধা ঘন্টা পর যখন সত্যি সত্যি অন্ধকার নেমে এলো তখন তারা অনুশীলন বন্ধ করলো। এবার কুইডিচ কাপ আমরা পাবো, খুশি মনে উড মন্তব্য করলো। দুর্গে ফেরার পথে উড বলল, তুমি যদি চার্লি উইজলির চেয়ে ভালো খেলো আমি অবাক হব না। সে হয়তো ইংল্যান্ডের পক্ষ হয়েই খেলতে পারতো যদি সে ড্রাগনের পেছনে না ছুটত। হ্যারি এখন খুবই ব্যস্ত। একদিকে কুইডিচ খেলার জন্য সপ্তাহে 3 বার অনুশীলন, অন্যদিকে হোমওয়ার্ক তো আছেই। হ্যারি ভাবতে লাগলো সে হগওয়ার্টসে এসেছে মাত্র 2 মাস হলো, এর ভেতরেই সে এত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রিভেট ড্রাইভের তুলনায় দুর্গটি তার কাছে অনেক আপন মনে হচ্ছে। লেখাপড়া গোড়াতে কঠিন মনে হলেও এখন খুব উৎসাহ বোধ করছে। ঘুম ভাঙল সুস্বাদু খাবারের গন্ধে। হ্যারির মনে হলো হ্যালোইন ব্যাপারটা বোঝা দরকার। অধ্যাপক ফ্লিটউইক ঘোষণা দিলেন, এখন ছাত্ররা জিনিসপত্র আকাশে ওড়াতে পারবে। এজন্য তিনি ছাত্রদের জোড়ায় জোড়ায় বসিয়ে দিলেন। হ্যারির জুটি হলো সিমাস ফিনিগান। নেভিলের ব্যাং একটি ক্লাসরুমে ঢুকে পড়েছিল। রনের জুটি হলো হারমিওনি গ্রেঞ্জার। রন অথবা হারমিওন কেউ এতে অখুশি কিনা বোঝা যাচ্ছিল না। যেদিন থেকে হ্যারি ডাকে ঝাড়ু পেল সেদিন থেকে হারমিওন হ্যারি ও রনের সাথে কথা বলে না। অধ্যাপক ফ্লিটউইক ছাত্রদের উদ্দেশ্যে বললেন, একটা কথা মনে রেখো, কথাটি হলো সুইশ অ্যান্ড ফ্লিক। মনে রেখো, সুইশ অ্যান্ড ফ্লিক এ মন্ত্র উচ্চারণ করো। কখনো ভুল করে মন্ত্র উচ্চারণ করবে না। মনে রেখো, ভুল করে জাদুকর বারুফেও একবার স এর বদলে ফ উচ্চারণ করেছিল। তারপর সে নিজেকে আবিষ্কার করেছিল মেঝেতে, তার বুকের উপর বড় একটা মহিষ। এটা ছিল বেশ কঠিন। হ্যারি ও সিমাস বার কয়েক সুইশ অ্যান্ড ফ্লিক করলো একটা পালক আকাশের দিকে পাঠানোর জন্য, কিন্তু এটা টেবিলের ওপর থেকে আর আকাশের দিকে উঠল না। সিমাস ধৈর্য হারিয়ে জাদু কাঠি দিয়ে খোঁচা দিয়ে পালকটাতে আগুন ধরিয়ে দিল, আর হ্যারিকে তার টুপি দিয়ে সেই আগুন নেভাতে হলো। পাশের টেবিলে রন তেমন সুবিধা করতে পারছিল না। রন তার লম্বা হাত ঘোরাতে ঘোরাতে চিৎকার করে উঠল, উইঙ্গার্ডিয়াম লেভিওসা। হারমিওন বলল, ভুল হলো, তুমি ভুল উচ্চারণ করেছ। এতই যদি জানো তাহলে তুমি নিজেই উচ্চারণ করো না, হারমিওনের উদ্দেশ্যে রন বলল। হারমিওন তার গাউনের আস্তিন গোটালো এবং জাদুদণ্ড ঘোরালো, তারপর উচ্চারণ করলো, উইঙ্গার্ডিয়াম লেভিওসা। এরপর পালকটা টেবিল থেকে ওপর দিকে উঠতে লাগলো এবং তাদের মাথারও 4 ফুট ওপরে উঠল। অধ্যাপক ফ্লিটউইক করতালি দিয়ে উঠলেন এবং হারমিওনের প্রশংসা করলেন। ক্লাস শেষে রনের মেজাজ খুব খারাপ। জনাকীর্ণ করিডোর অতিক্রম করতে করতে রন হ্যারিকে বলল, এটা কোনো আশ্চর্যের ব্যাপার নয় যে কেউই হারমিওনকে সহ্য করতে পারে না। সত্যি বলতে সে সবার জন্য একটা দুঃস্বপ্ন। মনে হলো কেউ হ্যারির পিঠ ছুঁয়ে দিয়েছে। হ্যারি তাকিয়ে দেখে হারমিওন। হারমিওনের চোখে অশ্রু দেখে হ্যারি সত্যি অবাক হলো। মনে হয় সে তোমার কথা শুনতে পেয়েছে, হ্যারি রনকে বলল। তাতে কি হয়েছে? রন এক কথা বললেও সে খুব অস্বস্তি বোধ করছিল। একটু থেমে বলল, সে এখন বুঝতে পেরেছে তার এখানে কোনো বন্ধু নেই। পরবর্তী ক্লাসে হারমিওন এলো না। বিকেলে কোথাও তাকে দেখা গেল না। হ্যালোইন ভোজে যোগদানের জন্য গ্রেট হলে যাবার পথে হ্যারি আর রন শুনতে পেল যে পার্বতী প্যাটেল তার বন্ধু ল্যাভেন্ডারকে বলছে হারমিওন মেয়েদের টয়লেটে গিয়ে কাঁদছে এবং সে চাইছে কেউ যেন তাকে বিরক্ত না করে। এই কথা শুনে রনের খুব খারাপ লাগতে লাগলো। পরে যখন তারা গ্রেট হলে প্রবেশ করলো, সেখানকার চোখ ধাঁধানো সাজসজ্জায় হইচইয়ে তারা হারমিওনের কথা একেবারেই ভুলে গেল। হাজার খানেক জীবন্ত বাদুর সিলিং ও দেওয়াল ধরে এদিকে ওদিকে উঠছিল। আরও হাজার খানেক বাদুর টেবিলের উপর দিয়ে উড়ে উড়ে মোমবাতিগুলো কুমড়োর খোলে বসিয়ে দিল। ছাত্রদের টার্মের প্রথম দিকের ভোজসভা বলে সোনালি থালায় খাদ্য পরিবেশিত হলো। হ্যারি যখন তার প্লেটে আলু তুলে নিচ্ছিল,
ঠিক তখন প্রায় দৌড়ে অধ্যাপক কুইরেল গ্রেট হলে প্রবেশ করলেন। তার পাগড়ি বিপর্যস্ত। সবাই অবাক হয়ে দেখল তিনি ডাম্বলডোরের চেয়ারের দিকে যাচ্ছেন। টেবিলের কাছে গিয়ে তিনি দীর্ঘশ্বাস দিয়ে বললেন, ট্রল, ওই বিরাট জন্তুটা বন্দিশালা। আমার ধারণা ছিল আপনি সব জানেন। এইটুকু বলে তিনি মূর্ছা খেয়ে মরার মতো মেঝের ওপরে পড়ে গেলেন। চারিদিকে শোরগোল পড়ে গেল। কোণা থেকে অধ্যাপক ডাম্বলডোর তার জাদুকর দণ্ড ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেন। প্রিফেক্টস, ডাম্বলডোর নির্দেশ দিলেন, এখনই তোমরা হাউসের সকলকে ডরমেটরিতে ফিরিয়ে নিয়ে যাও। পার্সি কাছেই ছিল। পার্সি বলল, তোমরা সবাই আমাকে অনুসরণ করো। প্রথম বর্ষের সব ছাত্ররা আমার পেছনে এসো। আমার পেছন পেছন এলে তোমাদের ভয়ের কোনো কারণ নেই। ট্রল তোমাদেরকে কিছু করতে পারবে না। প্রথম বর্ষের ছাত্ররা একসাথে হয়ে আমার পেছনে পেছনে এসো। সরে দাঁড়ান, প্রথম বর্ষের ছাত্ররা আসছে। আমি একজন প্রিফেক্ট। হ্যারি সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জিজ্ঞেস করলো, ট্রল এলো কোথা থেকে? আমাকে এই প্রশ্ন করো না। মনে হয় তারা সবাই বুদ্ধু। রন বলল, হয়তো হ্যালোইন বোধসভায় মজা করার জন্য পিপস এটা করেছে। তারা গ্রুপের বিভিন্ন ছাত্রদের পার হয়ে যারা ঊর্ধ্বশ্বাসে বিভিন্ন দিকে ছুটছে। তারা তখন হাফলপাফ হাউসের উদ্ভ্রান্ত ছাত্রদের ভিড় অতিক্রম করছিল। তখন হঠাৎ করেই হ্যারি রনের হাত চেপে ধরল। আমি কিন্তু ভাবছি হারমিওনের কথা। হ্যারি বলল, তার সম্পর্কে কি ভাবছো? রন জানতে চাইল। ট্রলের বিষয় সে জানে না। রন ঠোঁট কামড়ে দিল। ঠিক আছে, রন বলল, পার্সি আমাদেরকে না দেখে ফেললেই হলো। তারা হাফলপাফ হাউসের ছাত্রদের দলের ভেতরে মিশে গেল। সেখান থেকে সটকে পড়ে একটি নির্জন করিডোরের দিকে অগ্রসর হলো। আর একটু এগিয়েই তারা মহিলাদের টয়লেটের কাছাকাছি এলো। পেছন দিকে তারা দ্রুত পায়ের শব্দ শুনতে পেল। পার্সি, নিচু কণ্ঠে রন উচ্চারণ করলো। তারা ভালো করে লক্ষ্য করে দেখল, পার্সি নয়, স্নেইপ। স্নেইপ করিডোরের তৃতীয় তলার দিকে অদৃশ্য হয়ে গেলেন। হ্যারির নাকে এ ধরনের বাজে গন্ধ এলো, অনেকটা ভেজা স্যাঁতস্যাঁতে অপরিচ্ছন্ন টয়লেটের গন্ধ। একটু পরেই মনে হলো কে যেন আসছে। পদশব্দ, দৈত্যের পদশব্দের মতো। অতিকায় জিপটি ঘরে ঢুকলো। 12 ফুট লম্বা, গায়ের চামড়া অন্যরকম, গ্রানাইট পাথরের মতো গায়ের রং, মাথায় টাক, অনেকটা নারিকেলের মতো, হাতে একটা বিশাল কাঠের গদা। দরজা ফাঁক করে ভেতরে ঢুকলো ট্রল। হ্যারি বলল, চাবিটা তালার ভেতরেই আছে। আমরা তো ট্রলকে আটকে রাখতে পারি। চমৎকার, রন মন্তব্য করলো। চলো তাই করি। তারা দুজন আগে বাড়ল। মনে মনে প্রার্থনা করলো ট্রল যেন তাদের দিকে এগিয়ে না আসে। তাদের প্রার্থনায় কাজ হলো। হ্যারি লাফ দিয়ে কোনো মতে তালা ও চাবি হাতের নাগালে পেল। তারপর তালা লাগিয়ে ট্রলকে বন্দি করে ফেলল। সাফল্যের আনন্দে তারা যখন ফিরে আসছিল, ঠিক তখনই তারা শুনতে পেল একটি বিরাট আর্তনাদ। যে ঘরে তারা ট্রলকে বন্দি করেছে সেখান থেকেই শব্দটা আসছে। ওটা তো মেয়েদের টয়লেট, হ্যারি উদ্বিগ্ন হয়ে বলল। আরে এ তো হারমিওন! বিস্ময় ও আতঙ্কে রন ও হ্যারি একসঙ্গে চিৎকার করে উঠল। তারা যে কাজটি করতে চাইল সেটা করা ছাড়া তাদের অন্য কোনো উপায় ছিল না। তারা আবার দরজার কাছে গেল। ভয় ও আশঙ্কা নিয়ে দরজার তালাটি খুলে দ্রুতই ঘরের ভেতরে ঢুকে গেল। হারমিওন গ্রেঞ্জার বিপরীত দিকের দেয়ালে ভয় কুঁচকে আছে, মূর্ছা যাবার মতো অবস্থা। দৈত্যটি তাদের দিকে অগ্রসর হচ্ছিল। তাকে বিভ্রান্ত করো, রনের উদ্দেশ্যে হ্যারি বলল। তারপর হ্যারি একটি ট্যাপ থেকে ট্রলের চোখে অনবরত পানি ছুটতে লাগলো। হারমিওনের কাছে এসে থামল ট্রল। সে চারিদিকে তাকিয়ে দেখলো আওয়াজটি কোত্থেকে আসছে। তার ছোট চোখ দুটি হ্যারির উপরে পড়ল। কিছুক্ষণ ইতস্তত করে মগুরটা হাতে নিয়ে ট্রল হ্যারির দিকে অগ্রসর হলো। ঘরের অপর প্রান্ত থেকে রন একটা ধাতব পাইপ ছুঁড়ে মারল। ট্রলের ঘাড়ে পাইপটা লাগলেও তার বিন্দু মাত্র ব্যথা বা ক্ষতি হলো না। তবে তার বিকট চিৎকার শোনা গেল। সে হ্যারিকে পালাবার সুযোগ দিয়ে তার বিশ্রী মুখটা রনের দিকে এগিয়ে নিল। চলে এসো, দৌড় দৌড় দাও! হারমিওনের উদ্দেশ্যে হ্যারি চিৎকার করলো। কিন্তু হারমিওন নড়তে পারছে না। সে দেওয়ালে পিঠ চেপে দাঁড়িয়ে আছে, ভয়ে মুখ হা হয়ে আছে। এরপরে হ্যারি যে কাজটা করলো তা একদিকে যেমন সাহসের, অন্যদিকে বোকামির। সে এক লাফ দিয়ে ট্রলের পেছন থেকে তার গলা জড়িয়ে ধরল। এবার ট্রল আর নড়তে পারছে না। হ্যারি তার জাদুদণ্ড তার একটা নাকের ফুটোয় সোজা ঢুকিয়ে দিল।
যন্ত্রণায় ট্রল আর্তনাদ করে উঠল। সে তার মুগুরটা ঘোরানো শুরু করলো এবং হ্যারি আশঙ্কা করছে এটা তার মাথা দুভাগ করে দেবে। হারমিওন অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। রন তার নিজের জাদুদণ্ডটা কি করবে ভেবে পাচ্ছিল না। পরে চিন্তা করে উচ্চারণ করলো, উইঙ্গার্ডিয়াম লেভিওসা। মুগুরটা হঠাৎ ট্রলের হাত থেকে ছুটে উপরে ওঠা শুরু করলো এবং ফিরে এসে ট্রলের মাথায় পড়ল। তীব্র আঘাতে ট্রল মাটিতে পড়ে গেল। হ্যারি উঠে দাঁড়ালো। সে কাঁপছে, কোনো শ্বাসও নিতে পারছে না। হঠাৎ দরজা বন্ধ হওয়ার আওয়াজ হলো, পদশব্দও শোনা গেল। তারা তিনজন মাথা উঁচু করে তাকালো। তারা বুঝতে পারল না তারা কোনো চক্রের ভিতর জড়িয়ে পড়েছে। অবশ্য নিচতলায় কেউ না কেউ তাদের হইচই এবং জন্তুটার গর্জন নিশ্চয়ই শুনেছে। একটু পরেই ঘরে প্রবেশ করলেন অধ্যাপক ম্যাকগোনাগল। তার পেছন পেছন এসেছেন অধ্যাপক স্নেপ ও অধ্যাপক কুইরেল। কুইরেল এক নজর ট্রলের দিকে তাকালেন। মৃত আর্তনাদ করে দু হাতে কান চেপে টয়লেটে বসে পড়লেন। স্নেপ মাথা ঝুঁকিয়ে ট্রলকে দেখতে লাগলেন। অধ্যাপক ম্যাকগোনাগল হ্যারি ও রনের দিকে তাকাচ্ছিলেন। হ্যারি কখনো তাকে এত রেগে থাকতে দেখেননি। তার ঠোঁট বিবর্ণ সাদা। হ্যারি ভাবল গ্রিফিন্ডর হাউসের জন্য যে 50 পয়েন্ট পাওয়ার কথা ছিল তা আর পাওয়া যাবে না। তোমরা নিজেদেরকে কি ভাবো? অধ্যাপক ম্যাকগোনাগল খুব রেগে মেগে হ্যারিকে জিজ্ঞেস করলেন। হ্যারি রনের দিকে তাকালো। রনের হাতে তখন ওর জাদুদণ্ড। ম্যাকগোনাগল বললেন, তোমাদের ভাগ্য ভালো তোমরা মারা যাওনি। তোমরা ডরমেটরির বাইরে কেন এসেছিলে? স্নেপ তীব্র দৃষ্টিকে হ্যারির দিকে তাকালেন। হ্যারি মেঝের দিকে তাকিয়ে রইল। হ্যারির মনে হচ্ছিল রনের জাদুদণ্ডটা নামিয়ে রাখা উচিত। শিক্ষকদের সামনে ওভাবে হাতে রাখা ঠিক নয়। একটু পরে পেছনে ও অন্ধকারের মধ্য থেকে মৃদু শব্দ শোনা গেল। ম্যাকগোনাগল, দয়া করে শুনুন, ওরা আমাকে খুঁজতে এসেছিল। মিস গ্রেঞ্জার? হারমিওন অবশেষে উঠে দাঁড়াতে পেরেছে। আমি ট্রলের সন্ধান করছিলাম, কারণ আমার ধারণা ছিল আমি একাই তার সাথে লড়াই করে জিতব। আমি তাদের ওপরে অনেক পড়াশোনা করেছি। রন তার জাদুদণ্ড নামিয়ে রাখল। হারমিওন কিভাবে শিক্ষকদের সামনে ডাহা মিথ্যা কথা বলছে? আমি ভেবেছিলাম আমি ট্রলকে আটকাতে পারবো, কারণ ওই জন্তুটা সম্পর্কে অনেক বইয়ে পড়েছি। তারা যদি আমাকে খুঁজে না পেত তাহলে এতক্ষণে আমি মারাই যেতাম। হ্যারি তার জাদুদণ্ডটা ট্রলের নাকে ঢুকিয়ে দিয়েছিল, আর রন ট্রলের মুগুর দিয়ে ওরই মাথায় আঘাত করেছে। তারা কোনো সময় পায়নি অন্য কাউকে ডাকার। ও, তাহলে তুমি? প্রফেসর ম্যাকগোনাগল তাদের তিনজনের মুখ পরখ করে বললেন, মিস গ্রেঞ্জার, তুমি তো এক ভীষণ বোকার মতো কাজ করেছো। তুমি কি করে ভাবলে যে তুমি এই পাহাড়ি জন্তুটাকে একা আটকাতে পারবে? হারমিওন তার শিক্ষকদের কাছে একটা জলজ্যান্ত মিথ্যা বলল। একাদশ অধ্যায়, কুইডিচ। নভেম্বর আসার সাথে সাথেই শীতের প্রকোপও বেড়ে গেল। স্কুলের চারপাশের পাহাড়গুলো বরফ জমে ধূসর রং ধারণ করেছে এবং খালের জল জমে ঠান্ডা ইস্পাতে পরিণত হয়েছে। প্রতিদিন সকালে খেলার মাঠে বরফ জমে। ওপরের জানালা দিয়ে দেখা যায় হ্যাগ্রিড চামড়ার ওভারকোট, খরগোশের চামড়ার হাতের দস্তানা এবং চামড়ার ভারী জুতো পরে বরফ গলাবার ঝাড়ু নিয়ে কুইডিচ খেলার মাঠের বরফ পরিষ্কার করছেন। কুইডিচ খেলার মৌসুম শুরু হয়েছে। প্রথমবারের মতো হ্যারি ম্যাচ খেলবে। তার এক সপ্তাহ অনুশীলন শেষ। শনিবারে হ্যারি প্রথমবারের মতো ম্যাচ খেলবে, গ্রিফিন্ডর বনাম স্লিদারিন। হ্যারি কুইডিচ খেলাটা গোপনই রাখা হয়েছে। এটা উড চেয়েছিল। কেউ তেমন তাকে খেলতে দেখেনি। উড চেয়েছে হ্যারি হবে তাদের গোপন অস্ত্র। তার বিষয়ে অন্য কাউকে জানানো হবে না। কিন্তু যে করেই হোক সে যে শিকার হিসেবে খেলবে অন্যরা এটা জেনে গেল এবং এই বিষয় নিয়ে কথাবার্তাও হচ্ছে। কেউ বলছে ও খুব ভালো করবে, আবার কেউ বলছে ওর জন্য ম্যাট্রেস নিয়ে আসতে হবে, কারণ সে যে কোনো সময় ধপাস করে পড়ে যাবে। আসলে খুবই ভালো হয়েছে যে হ্যারি ও হারমিওন ওরা এখন বন্ধু। হ্যারি চিন্তাই করতে পারে না হারমিওনের সাহায্য ছাড়া কিভাবে সে তার এত হোমওয়ার্ক করবে। হারমিওন হ্যারিকে কুইডিচ 3 Ages নামে একটি চমৎকার বই পড়ার জন্য ধার দিয়েছে। হ্যারি বইটা থেকে জেনেছে কুইডিচ খেলার 700 ধরনের ফাউল হয় এবং 1473 সালে বিশ্বকাপে এই সব ধরনের ফাউলই হয়েছিল। জন্তুটির ঘটনার পর থেকে হারমিওন ও রন
আইন কানুন মেনে চলার ব্যাপারে একটু শিথিল। হ্যারির প্রথম কুইডিচ খেলার আগের দিন ক্লাসের অবসরে তারা তিনজন স্কুলের প্রাঙ্গণে যায়। শীত থেকে রক্ষা পাওয়ার জন্য হারমিওন জাদু করে উজ্জ্বল নীল আগুনের সৃষ্টি করলো, যা একটা জ্যামের বোতলে করে বহন করা যায়। তারা আগুনের দিকে পেছন ফিরে শরীরটাকে গরম করছিল। স্নেইপ তাদের কাছ দিয়ে খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছিলেন। আগুনের জ্বালাটা নিয়ম সিদ্ধ নয়। তিনি যেন আগুন না দেখতে পান সেই জন্য তারা পেছন দিয়ে আগুন আড়াল করে রাখলো। ওদের মুখ ও ভাবসাব দেখে স্নেইপের সন্দেহ হয়েছে, নিশ্চয়ই কিছু গলদ আছে। তিনি আবার ফিরে এসে ওদের দিকে ভালোভাবে তাকালেন, কিন্তু তিনি কোনো আগুন দেখতে পাননি। কিছু না পেয়ে একটা অজুহাত খুঁজতে লাগলেন। তোমার হাতে কি মিস্টার পটার? এটা কুইজিস থ্রু এজেস। হ্যারি বইটা দেখালো। লাইব্রেরির বই স্কুলের বাইরে নেওয়া নিষেধ। বইটা আমাকে দাও। গ্রিফিন্ডরের 5 পয়েন্ট কাটা গেল। স্নেইপ খোঁড়াতে খোঁড়াতে চলে গেলে হ্যারি রেগে গিয়ে বলল, এই নিয়ম খেয়ালখুশি মতো তার তৈরি। আচ্ছা, তার পায়ে কি হয়েছে? জানি না, তবে তার পায়ের তীব্র ব্যথায় তিনি কষ্ট পেলে খুশি হব। রন তিক্ত স্বরে বলল। সেদিন সন্ধ্যায় গ্রিফিন্ডরের কমন রুমে বেশ শোরগোল হচ্ছিল। হ্যারি, রন ও হারমিওন একটি জানালার কাছের টেবিলে বসল। হারমিওন হ্যারি ও রনের বশীকরণ বিদ্যার হোমওয়ার্ক দেখে দিচ্ছিল। হারমিওন কখনো তার খাতা থেকে ওদের টুকতে দেয় না, বলতো এতে তোমরা কিছু শিখতে পারবে না। হারমিওন ওদের হোমওয়ার্ক করে সংশোধন করে দিত, এর ফলে তাদের উত্তর সঠিক হতো। হ্যারি কুইডিচ থ্রু এজেস বইটা পাবার জন্য অস্থির হয়ে পড়ল। স্নেইপকে এত ভয় পাওয়ার কি আছে? সে যাবে তার কাছে এবং সোজাসুজি বলবে বইটা তার দরকার। হারমিওনও রনকে বলল এই কথাটা। তারা দুজনেই বলল, তুমিই যাও, আমরা নয়। সে শিক্ষকদের কামরায় গিয়ে দরজায় টোকা দিল। কোনো শব্দ নেই। আবার দিল। কেউ নেই। স্নেইপ বইটা ওখানেও রেখে যেতে পারে। দেখা যাক, ভাগ্য পরীক্ষা করে। সে দরজাটা ধাক্কা দিয়ে ফাঁক করল এবং অভাবনীয় দৃশ্য দেখল। স্নেইপ এবং ফিল্চ ভেতরে, মাত্র ওরা দুজন। স্নেইপের আলখেল্লা তার হাঁটুর উপরে তলা, এক পা রক্তাক্ত ও আঘাতপ্রাপ্ত, আর ফিল্চ তার পায়ে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছে। স্নেইপ বলছিলেন, কিভাবে একজন লোক 3 মাথার চোখের প্রতি লক্ষ্য রাখতে পারে? হ্যারি সন্তর্পণে ভেতরে প্রবেশ করে দরজা সাবধানে বন্ধ করতে যাচ্ছিল। পটার! স্নেইপ বিরক্তিতে তার মুখ বাঁকালেন এবং তার দ্রুত তার আলখেল্লা টেনে পা ঢেকে দিলেন। আমি কি আমার বইটা ফেরত পেতে পারি? বেরিয়ে যাও, বের হও এখান থেকে। হ্যারি দ্রুত বের হয়ে গেল, যেন স্নেইপ আবার কোনো পয়েন্ট কাটার সময় না পান। সে দৌড়ে উপরে চলে যাচ্ছিল। খুব সাবধানে ফিসফিস করে রন ও হারমিওনকে সব কথা খুলে বলল। এর অর্থ বুঝতে পেরেছ? কোনো শ্বাস না নিয়েই সে বলল, স্নেইপ হ্যালোইনের রাতে 3 মাথা কুকুরকে পাশ কাটিয়ে ভেতরে যেতে চেয়েছিলেন। সেদিনই যে সময় আমরা ওকে দেখেছিলাম ওই দিকে যাচ্ছিলেন। 3 মাথা কুকুর যা পাহারা দিচ্ছে সেটার প্রতি তার নজর। সেদিন ট্রল নামক পাহাড়ি জন্তুটিকে তিনিই ছেড়ে দিয়ে সবার দৃষ্টি ওই দিকে সরিয়ে নিতে চেয়েছিলেন। হারমিওন চোখ বড় হলো। না, তিনি এটা করবে না। যদিও তিনি খুব একটা ভালো লোক নন, কিন্তু ডাম্বলডোরের জিনিস চুরি করবেন বা চুরি করার চেষ্টা করবেন, তা হতে পারে না। তুমি মনে করতে পারো সব শিক্ষক একেবারে দেবতা। আমার আর হ্যারির কথাই ঠিক মনে হচ্ছে, রন বলল। পরের দিন সকালটা ছিল উজ্জ্বল এবং শীতল। গ্রেট হল সসেজ ভাজার গন্ধে মৌ মৌ করছে এবং সবাই খেলাটা কেমন হবে সেই আলোচনায় ব্যস্ত। তোমার কিছু নাস্তা খেয়ে নেওয়া দরকার। না, আমি কিছু খাবো না। কমপক্ষে টোস্ট খাও, হারমিওন বলল। আমার একটুও খিদে নেই। হ্যারি সেদিনের খেলার চিন্তায় ক্ষুধার কথা ভুলে গেল। সিমাস অনুরোধ করল, হ্যারি, তোমাকে খেতে হবে, খেলার জন্য শক্তির দরকার। হ্যারি সিমাসের দিকে তাকালো, দেখল সে সসেজের উপর ক্যাচআপ ঢালছে। বলল, ধন্যবাদ সিমাস। সকাল 11টার মধ্যে সবাই স্কুলের মাঠে এসে পৌঁছলো। কুইডিচ পিচের চারিদিকে বসার ব্যবস্থা করা হয়েছে। অনেক ছাত্রের হাতে বায়োনোকুলার। বসার স্থানে যদিও ধাপে ধাপে ওপরের দিকে উঠেছে, তবুও অনেক সময় দেখা যায় না ঠিক কী ঘটছে। নেভিল, সিমাস ও ওয়েস্ট হ্যামের ডিন বসেছিল একেবারে ওপরের সারিতে। রন ও হারমিওন তাদের সাথে যোগ দিল, যেন সেখান থেকে তাদের দলকে সাপোর্ট করা যায়। হ্যারি অবাকই হলো। ওদের বড় বড় ব্যানারের মধ্যে একটি নষ্ট হয়ে গেছে। ওতে লেখা আছে পটার ফর প্রেসিডেন্ট এবং লেখাটার নিচে গ্রিফিন্ডরের প্রতীক সিংহ এঁকেছে ডিন। ডিন অনেক ভালো ছবি আঁকতে পারে।
এরপর হারমিওন ব্যানারগুলো জাদু করে নানা রঙে ভরিয়ে দিল। হ্যারি প্রসাধন কক্ষে অন্য খেলোয়াড়দের সঙ্গে জার্সি পরে নিল। তার জার্সির রং লাল, আর স্লিদারিন হাউসের জার্সির রং সবুজ। উড গলা পরিষ্কার করে সবাইকে নীরব থাকতে বলল। তারপর সে খেলোয়াড়দের উদ্দেশ্যে বলল, তোমরা সবাই প্রস্তুত তো? মেয়েরা, তোমরা তো প্রস্তুত? চেজার মিস অ্যাঞ্জেলিনা জনসন জানতে চাইল। আমার মনে হয় মেয়েরাও প্রস্তুত, উড মন্তব্য করলেন। সেই বড় একজন, ফ্রেড উইসলি বলল। সেই একজনের জন্য আমরা সবাই প্রতীক্ষা করছি, জর্জ বলল। অলিভারের ভাষণ আমাদের মুখস্থ হয়ে গেছে, হ্যারির উদ্দেশ্যে ফ্রেড বলল। গত বছর আমরা দলে ছিলাম। তোমরা দুইজন চুপ করো, উড ধমক দিল। গুড লাক, উড খেলোয়াড়দের উদ্দেশ্যে বলল। খেলার প্রস্তুতি নিয়ে হ্যারি, ফ্রেড ও জর্জকে অনুসরণ করল। হ্যারির মনে আশঙ্কা ছিল খেলার সময় তার হাঁটু তার কোনো সমস্যার সৃষ্টি করতে পারে। মাদাম হুচ বললেন তিনি এ খেলার রেফারি। তিনি ঝাড়ু হাতে নিয়ে মাঠে উপস্থিত হলেন। তার দুদিকে দুই দল দাঁড়ালো। তিনি খেলোয়াড়দের উদ্দেশ্য করে বললেন, আমি তোমাদের কাছ থেকে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন খেলা দেখতে চাই। মাদাম হুচ খেলার সূচনা করলেন। তোমরা তোমাদের ঝাড়ুর উপর উঠে পড়ো। হ্যারি নিম্বাস 2000 ঝাড়ুর উপরে উঠল। মাদাম হুচ তার রূপলি বাঁশি বাজালেন। 15টা ঝাড়ুকে ওপরে উঠতে দেখা গেল। গ্রিফিন্ডার হাউসের অ্যাঞ্জেলিনা জনসনের হাতে কোয়াফল। দেখতে সুন্দরী মেয়েটি ভালো ধাওয়া করতে পারে। উইসলি যমজ ভাইদের একজন লি জর্ডান খেলার ধারা বিবরণী দিচ্ছিল। জর্ডান তার ওপর সবসময় নজর রাখছিলেন মিস্টার অধ্যাপক ম্যাকগানাগল। দুঃখিত প্রফেসর। এবার পরিষ্কার পাস দেওয়া হলো অলিম্পি সিম্পটনকে। সে উডের প্রিয় ছাত্রী। গত বছর সে রিজার্ভে ছিল। বল আবার জনসনের কাছে যায়। না না, এবার বল স্লিদারিন হাউসের দখলে। বলটা চলে গেছে অধিনায়ক মার্কাস ফ্লিন্টের কাছে। ঈগলের মতো উড়ে চলেছে সে। এই বুঝি সে স্কোর করবে? না, হলো না। গ্রিফিন্ডার হাউসের কিপার উড ঝাঁপ দিয়ে বলটি ধরে ফেলেছে। চেজার কেটি বল নিয়ে এগিয়ে যাচ্ছে। বল এবার অ্যাঞ্জেলিনার হাতে। স্লিদারিন হাউসের কিপার ব্লেচলি ঝাঁপ দিল। না, বলটি সে ধরতে পারেনি। গ্রিফিন্ডার হাউস স্কোর করল। চারিদিকে বিপুল রস্যধ্বনি। আনন্দে হ্যাগ্রিড, রন ও হারমিওনকে জড়িয়ে ধরল। অ্যাঞ্জেলিনা স্কোর করার পর থেকে হ্যারি স্নিচের উপর নজর রাখছিল। হ্যারি বল নিয়ে তীরবেগে এগোচ্ছে। একজন ব্লুজার বাধা হয়ে দাঁড়ালেও সে মাথা নত করে হ্যারিকে এগিয়ে গেল। কেউ তাকে রুখতে পারছে না। কি করবে চেজারও বুঝে উঠতে পারছে না। ওরা মাঝ শূন্যে উঠছে। হ্যারি অবশ্য হিগসের চেয়েও দ্রুতগামী। বল এবার গোলার মতো ছুটে আসছে। ধাম! গ্রিফিন্ডার হাউস চিৎকার করে উঠল, ফাউল! মাদাম হুচ শটের নির্দেশ দিলেন। স্নিচ আবার অদৃশ্য হয়ে গেল। গ্যালারির মধ্য থেকে টমাস চিৎকার করে উঠল, তাকে আবার লাল কার্ড দেখানো হোক। রন বলল, এটা তো ফুটবল খেলা নয়, এখানে লাল কার্ডের কোনো নিয়ম নেই। হ্যাগ্রিড বললেন, খেলার তো কিছু নিয়ম কানুন আছে। ফ্লিন্ট হ্যারিকে আকাশে ধাক্কা দিয়েছে। লি জর্ডান বলল, এটা খুব খারাপ, এক ধরনের ধোঁকাবাজি। প্রফেসর ম্যাকগনাগল জর্ডানকে ধমক দিলেন। জর্ডান বলল, ওটা তো ফাউল ছিল, তিনি নিরপেক্ষ হতে পারছিলেন না। অধ্যাপক ম্যাকগনাগল বললেন, জর্ডান, আমি তোমাকে আবার হুঁশিয়ার করে দিচ্ছি। খেলা জমে উঠল। হ্যারি একজন ব্লুজারকে কাটিয়ে গেল। ঝাড়ুর আঘাত থেকে ব্লুজারের মাথাটা কোনোভাবে বেঁচে গেল। হ্যারি কিছুটা আঘাত পেয়েছে। এরকম ঘটনা আবারও ঘটল। হ্যারির ঝাড়ু নিম্বাস 2000 খুব স্বাভাবিকভাবে আকাশে উঠছে। এবার বল গ্রিফিন্ডারদের গোলপোস্টে। হ্যারি কিপার উডকে সতর্ক করে দিল। ওরা একটু আঁকা বাঁকাভাবে উঠছে। দারুণ শব্দ হচ্ছে। জর্ডান খেলার ধারাভাষ্য বর্ণনা করে চলেছে। খেলার ভেতর কেউ লক্ষ্য করল না যে হ্যারির ঝাড়ু অদ্ভুত আচরণ শুরু করেছে। ঝাড়ুটা তাকে ধীরে ধীরে খেলার বাইরের দিকে নিয়ে যাচ্ছে। ঠিক বুঝতে পারছি না হ্যারি কি করছে। বাইনোকুলার দিয়ে খেলা দেখতে দেখতে হ্যাগ্রিড মন্তব্য করলেন। হ্যাগ্রিড বলে চললেন, আমার যদি কোনো ভুল না হয়ে থাকে তাহলে হ্যারি ঝাড়ুর উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। কিন্তু এটা তো কখনোই হতে পারে না। একমাত্র শক্তিশালী জাদুকর ছাড়া এই ধরনের ঘটনা ঘটানো কোনোভাবেই সম্ভব। এবার সবার নজর পড়ল হ্যারির ওপর। দেখা গেল তার ঝাড়ু কোনো কাজ করছে না। মাঝে মাঝে ঝাঁকুনিতে হ্যারির ঝাড়ুর শলা পড়ে যাচ্ছে। সে কোনো মতে এক হাতে ঝাড়ুটি ধরে রেখেছে। কোনো কিছু কি ঘটছে?
সিমাস প্রশ্ন করল। হারমিওন হ্যাগ্রিডের কাছ থেকে বাইনোকুলারটা নিয়ে খেলা দেখতে লাগলো। তার দৃষ্টি হ্যারির ওপর না পড়ল জনতার ওপর। হতাশ কণ্ঠে রন জিজ্ঞেস করলো, তুমি এখন কি করতে চাচ্ছ? আমি জানি এটা স্নেইপের কারসাজি। রন বাইনোকুলারটি হারমিওনের হাত থেকে নিল। দেখলো তারা যেখানে বসেছিল ঠিক তার বিপরীত দিকে অধ্যাপক স্নেইপ দাঁড়িয়ে আছেন, আর তার দৃষ্টি হ্যারির ওপর নিবদ্ধ। তিনি অনর্গল কথা বলে চলেছেন। সে ঝাড়ুর ওপর জাদুবিদ্যা খাটাচ্ছে। আমরা এখন কি করব? হারমিওন বলে উঠল। আমরা তাহলে কি করতে পারি? সেটা আমার হাতে ছেড়ে দাও। রন কিছু বলার আগেই হারমিওন অদৃশ্য হয়ে গেল। রন বাইনোকুলার নিয়ে আবার হ্যারির দিকে তাকালো। তার ঝাড়ুটা এতটাই কাঁপছিল যে এটার উপর বসে থাকা সম্ভব হচ্ছিল না। উইজলি যমজ ভাই ওপরে উড়ে গিয়ে হ্যারিকে নিরাপদে ঝাড়ুর উপর আনার চেষ্টা করলো, কিন্তু এতে কোনো ফল হলো না। যতবারই তারা হ্যারির কাছাকাছি গেছে ততবারই ঝাড়ু উপরে উঠে তাদের কাছ থেকে দূরে চলে গেল। তারা নিচে নেমে চারিদিকে প্রদক্ষিণ করতে লাগলো। তাদের প্রত্যাশা ছিল হ্যারি নিচে নামলে তারা তাকে ধরে ফেলবে। এই সুযোগে মার্কাস ফ্লিন্ট কোয়াফলটা নিয়ন্ত্রণে নিয়ে সবার অলক্ষ্যে 5 বার স্কোর করে ফেলল। হারমিওন, এখানে চলে এসো। রন বেপরোয়া হয়ে তাকে ডাকল। স্নেইপ যেখানে দাঁড়িয়েছিলেন, হারমিওন দৌড়ে গিয়ে তার পেছনের সারিতে দাঁড়ালো। স্নেইপের কাছে গিয়ে তার জাদুদণ্ড বের করলো। কয়েকটা নির্বাচিত শব্দ উচ্চারণ করলো। উজ্জ্বল নীল শিখা তার জাদুদণ্ড থেকে বেরিয়ে স্নেইপের পোশাক স্পর্শ করলো। সমস্ত ঘটনাটা ঘটতে 30 সেকেন্ডের বেশি সময় লাগলো না। স্নেইপ বুঝতে পারলো তার জামায় আগুন লেগেছে। তিনি চিৎকার করে সাহায্য চাইলেন। হারমিওন এবার তার জাদুদণ্ডে ফু দিল। পকেট থেকে একটা ছোট পাত্র বের করে সব আগুন পাত্রের ভেতরে ঢোকালো। পাত্রটি নিয়ে সে এমনভাবে উদাও হলো তাকে কেউ খুঁজেও পেল না। এতক্ষণে হ্যারির শূন্যে নিজেকে অনেকটা সামলে নিয়েছে। জাদুর ওপর তার নিয়ন্ত্রণ ফিরে এলো। নেভিল, এবার তাকিয়ে দেখো, রন বলল। নেভিল প্রায় 5 মিনিট ধরে হ্যাগ্রিডের জ্যাকেটে মুখ রেখে কেঁদেছে। হ্যারি এবার দ্রুত গতিতে ভূমির দিকে এগোচ্ছে। দর্শকরা দেখল হ্যারি তার মুখের উপর দুহাত রাখল। মনে হলো সে অসুস্থ। সে চারিদিকে আঘাত করল, এরপর কাশল। সোনা জাতীয় একটা বস্তু তার মুখ থেকে বের হয়ে হাতে এসে পড়ল। আমি এবার স্নিচকে হাতে পেয়েছি। বস্তুটা মাথার উপর তুলে হ্যারি চিৎকার করে উঠল। খেলাটা বিভ্রান্তির ভেতর দিয়ে শেষ হলো। সে তো এটা লুফে নেয়নি, সে তো বলতে গেলে এটা গিলে ফেলেছে। 20 মিনিট ধরে ফ্লিন্ট এই নিয়ে খুব হইচই করলো। এতে কোনো ফল হলো না, কারণ হ্যারি কোনো নিয়ম ভঙ্গ করেনি, আর লি জর্ডানও তার ধারাভাষ্য চালিয়ে যাচ্ছে। অবশেষে গ্রিফিন্ডর হাউস পেল এক্সট্রা 107 পয়েন্টস, আর স্লিদারিন হাউস পেল অনলি 60 পয়েন্টস। হ্যারি এসবের কোনো খবর পায়নি। বিকেলবেলা হ্যাগ্রিড হ্যারি, রন ও হারমিওনকে চা দিয়ে আপ্যায়ন করলেন। রন বলল, এই সব কিছুর জন্য স্নেইপ দায়ী। হারমিওন আর আমি দেখলাম তিনি তোমার উপর জাদু করছেন, আর তার দৃষ্টি তোমার উপরে নিবদ্ধ। যত সব বাজে কথা, হ্যাগ্রিড বললেন। হ্যারি, রন ও হারমিওন অপরের দিকে তাকিয়ে ভাবছিল তারা স্নেইপ সম্পর্কে কি বলবে। হ্যারি সত্য কথাটাই বলবো বলে ঠিক করলো। আমি তার সম্পর্কে কিছু জানতে পেরেছি, হ্যারি হ্যাগ্রিডের উদ্দেশ্যে বলল। তিনি হ্যালোইনে 3 মাথাওয়ালা কুকুরটাকে অতিক্রম করার চেষ্টা করেছিলেন, কিন্তু কুকুরটা তাকে কামড়ে দেয়। আমার ধারণা তিনি সব কিছুই চুরি করতে চেয়েছিলেন যা কুকুরটা পাহারা দিচ্ছিল। হ্যাগ্রিড হ্যারিকে প্রশ্ন করলেন, তুমি ফ্লাফি সম্পর্কে কিভাবে জানলে? ফ্লাফি? হ্যারি অবাক হয়ে হ্যাগ্রিডের দিকে তাকালো। ফ্লাফি হলো সেই কুকুরটির নাম। আমি এই কুকুরটা একজন গ্রিক ব্যক্তির কাছ থেকে কিনে ডাম্বলডোরকে দিয়েছি। তারপর? আর জিজ্ঞেস করো না, এটা অত্যন্ত গোপনীয় বিষয়। এবার হারমিওন চিৎকার করে জানতে চাইল, তাহলে তিনি কেন হ্যারিকে খুন করতে চাইবেন? হ্যাগ্রিড রেগে গিয়ে বলল, তোমরা ভুল করছো। আমি জানি না হ্যারির ঝাড়ু কেন এমন করলো, কিন্তু স্নেইপ কখনোই তার একজন ছাত্রকে খুন করবে না। তোমরা 3 জনেরই এমন ভাবা উচিত নয়। তোমরা কুকুরটার কথা ভুলে যাও। কুকুরটা কি পাহারা দিচ্ছে সেটা নিয়ে তোমাদের মাথা ব্যথার কোনো কারণ নেই। আর ডাম্বলডোর আর নিকোলাস ফ্ল্যামেলের ব্যাপার। ও তাই, হ্যারি বলল। তাহলে নিকোলাস ফ্ল্যামেল নামে কেউ একজনের সঙ্গে যুক্ত আছেন। এখানে ফ্ল্যামেল নামে কেউ আছেন কি? হ্যাগ্রিডের মুখ রাগে লাল হয়ে উঠল। দ্বাদশ অধ্যায়, এরিসেডের আয়না। বড়দিন আসছে। ডিসেম্বর মাসের মাঝামাঝি কোনো এক সকালে দেখা গেল
যে সমস্ত হগওয়ার্টস কয়েক ফুট বরফে ঢেকে গেছে। হ্রদের পানিও জমে বরফ হয়ে গেছে। বরফের টুকরো নিয়ে জাদু করার জন্য ওয়েসলি পরিবারের যমজ দুই ভাই শাস্তি হয়েছে। তারা বরফের বল তৈরি করে কুইরেলের পেছনে লাগায় এবং বলটা কুইরেলের চারিদিকে ঘুরতে ঘুরতে তার পাগড়িতে লেগে ফিরে আসে। এই শীত উপেক্ষা করে চিঠি বিলি করার জন্য যেসব প্যাঁচা আসতো সেগুলোকে সুস্থ করার দায়িত্ব পড়ল হ্যাগ্রিডের ওপরে। সবাই ছুটির জন্য অধীর হয়ে গেছে। গ্রিফিন্ডর হাউসের কমন রুম ও গ্রেট হল গরম রাখার ব্যবস্থা থাকলেও করিডোরে ছিল কনকনে ঠান্ডা। শীতল হাওয়ায় জানালায় প্রচণ্ড ঝটপটানি শোনা যায়। সবচেয়ে খারাপ হলো অধ্যাপক স্নেপের মাটির তলায় বন্দিশালার ক্লাস। সেখানে প্রচণ্ড ঠান্ডা, আর ছাত্ররা চেষ্টা করতো গরম কলজনের কাছাকাছি বসতে। ওষুধ তৈরি অর্থাৎ পোষণ ক্লাসে হঠাৎ করে ম্যালফয় উঠে দাঁড়িয়ে বলল, আমার তাদের জন্য দুঃখ হচ্ছে যাদেরকে বড়দিনের সময় হগওয়ার্টসে কাটাতে হবে, কারণ তাদের নিজ বাড়িতে ঠাঁই নেই। ম্যালফয় হ্যারির দিকে তাকিয়ে এই কথা বলল। ক্র্যাব ও গয়েল টিটকারি করল। হ্যারি তখন পোষণ প্রস্তুত করছিল। সে ম্যালফয়ের কথা কানে তুলল না। কুইডিচ খেলায় গ্রিফিন্ডর হাউসের কাছে স্লিদারিন হাউসের পরাজয়ের পর হ্যারির ওপর তার ক্রোধ বহুগুণ বেড়ে গেছে। ম্যালফয়ের এইসব শ্লেষপূর্ণ কথাবার্তায় তার কেউ যোগ দেয়নি। কুইডিচ খেলায় গ্রিফিন্ডর হাউসের বিজয়ে হ্যারির বিশেষ ভূমিকা থাকায় হ্যারি এখন হগওয়ার্টসে খুবই জনপ্রিয়। হ্যারিকে কাবু করতে না পেরে ম্যালফয় এবার বলল, হ্যারির নিজস্ব কোনো পরিবার নেই। বড়দিনের ছুটিতে হ্যারি প্রিভেট ডাইভে যাবে না। বড়দিনের এক সপ্তাহ আগে অধ্যাপক ম্যাকগনাগল এসে তালিকা তৈরি করলেন, কারা বাড়িতে যাবে আর কারা হগওয়ার্টসে থাকবে। বড়দিনে হগওয়ার্টসে থাকতে হবে বলে হ্যারির কোনো দুঃখ ছিল না, কারণ এবারের বড়দিনটা হ্যারির খুব আনন্দে কাটবে। রন ও ফ্রেডও হগওয়ার্টসে থাকবে, কারণ চার্লিকে দেখার জন্য তার বাবা মা বড়দিনের ছুটিতে রোমানিয়া যাবেন। ক্লাস শেষ করে তারা যখন বাইরে বেরোলো তখন দেখলো একটি ফর গাছ তাদের গতিরোধ করেছে। গাছের পেছনে একটি শব্দ শোনা গেল। ওরা অবাক, কি হতে পারে? না, গাছের পেছনে হ্যাগ্রিড দাঁড়িয়ে আছেন। গাছের ডালের ফাঁক দিয়ে রন চিৎকার করে উঠল, হ্যাগ্রিড, কোনো সাহায্য করতে হবে? কোনো সাহায্যের দরকার নেই, আমি ঠিক আছি, হ্যাগ্রিড বললেন। আপনি কি পথ ছাড়বেন? পেছন থেকে ম্যালফয়ের কণ্ঠ শোনা গেল। উইজলি, তুমি কি কিছু অতিরিক্ত অর্থ উপার্জন করতে চাইছো? ভবিষ্যতে তুমিও কি গেমকিপার হতে চাও নাকি? তোমাদের বাড়ির তুলনায় হ্যাগ্রিডের কুঁড়েঘর নিশ্চয়ই একটি প্রাসাদ। রন ম্যালফয়ের উপর ঝাঁপিয়ে পড়ল। ঠিক সেই সময় স্নেইপ এসে হাজির। তিনি রনকে বললেন, কি ব্যাপার, কি হয়েছে? রন ম্যালফয়কে ছেড়ে দিল। গাছের আড়াল থেকে বেরিয়ে এসে হ্যাগ্রিড বললেন, প্রফেসর। ম্যালফয় রনকে খামোখা খেপিয়েছে। সে রনের পরিবার সম্পর্কে যা তা বলেছে। তা হোক, মারামারি করা হগওয়ার্টসের নিয়মের বাইরে, হ্যাগ্রিড, অধ্যাপক স্নেপ বললেন। উইজলি, গ্রিফিন্ডর হাউস থেকে 5 পয়েন্ট কাটা গেল। তোমার ভাগ্য ভালো তোমাকে কঠিন শাস্তি দেওয়া হয়নি। তোমরা সবাই যেখানে যাচ্ছিলে যাও। ম্যালফয়, ক্র্যাব ও গয়েল গাছটাকে ঝাঁকুনি দিয়ে যত্র গাছের কাটা ফেলে দুষ্টুমির হাসি হেসে চলে গেল। ম্যালফয় পেছন থেকে রন দাঁত কিরমির করে বলল, আমি তাকে এক হাত দেখে নেবই, একবার না একবার তো সুযোগ পাবো। ম্যালফয় আর স্নেইপ, আমি দুইজনকেই ঘৃণা করি, হ্যারি বলল। হ্যাগ্রিড বলল, এসব বাদ দাও, বড়দিন আসছে, চল আমরা গ্রেট হলে আনন্দ করি। হ্যারি, রন, হারমিওন, হ্যাগ্রিড ও তার গাছ অনুসরণ করল। তারা গ্রেট হলে প্রবেশ করে দেখল অধ্যাপক ম্যাকগনাগল ও ফ্লিটউইক বড়দিনের সাজগোজ নিয়ে ব্যস্ত। হ্যাগ্রিড, সব শেষে গাছটা এনেছো তুমি। এই গাছটা কোনায় শেষের দিকে রাখবে একটু। গ্রেট হল খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেয়ালে দেয়ালে বিভিন্ন ধরনের ফেস্টুন লাগানো হয়েছে। কমপক্ষে 12টা ক্রিসমাস গাছ ঘরের ভেতরে রাখা হয়েছে। ছুটির আর কয়দিন বাকি? হ্যাগ্রিড জানতে চাইলেন। মাত্র একদিন, হারমিওন জবাব দিল। আর এই কথার সাথে আমার মনে পড়ে যাচ্ছে, মধ্যাহ্ন ভোজের আর মাত্র আধা ঘন্টা বাকি আছে। হ্যারি ও রন, চলো এই সময়টুকু আমরা লাইব্রেরিতে কাটিয়ে আসি। অধ্যাপক ফ্লিটউইকের ওপর থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে রন বলল, হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। ফ্লিটউইক সে সময় তার জাদুদণ্ড দিয়ে সোনালি বাবলস তৈরি করে সেগুলো নতুন গাছের ওপর ছড়িয়ে দিচ্ছিলেন। আবার লাইব্রেরি কেন? হ্যাগ্রিড অবাক হয়ে জিজ্ঞেস করলেন। ছুটির আগেই লাইব্রেরি? তার মানে বোঝা যাচ্ছে তোমরা লেখাপড়ায় খুবই মনোযোগী। লেখাপড়া করার জন্য আমরা লাইব্রেরিতে যাচ্ছি না, হ্যারি জবাব দিল।
আপনার মুখে নিকোলাস ফ্ল্যামেলের নাম শুনেছি। আমরা তার সম্পর্কে আরও জানতে চাই। কি জানতে চাও? বিরক্ত কণ্ঠে হ্যাগ্রিড বললেন। আমার কথা শোনো, আমি তো আগেই বলেছি এ চিন্তাটা মাথা থেকে নামাও। কুকুর কি পাহারা দিচ্ছে এ নিয়ে তোমাদের মাথা ঘামানোর প্রয়োজন নেই। নিকোলাস ফ্ল্যামেল লোকটাকে শুধু এটাই জানতে চাই। এর বাইরে অন্য কিছু জানার আগ্রহ আমাদের নেই। হারমিওন বলল। আপনি একটু সাহায্য করলে আমরা খাটনি থেকে মুক্তি পেতে পারি। হ্যারি বলল, আমরা এ পর্যন্ত শতাধিক বই পড়েছি, কিন্তু নিকোলাস ফ্ল্যামেল সম্পর্কে কিছুই পাইনি। তবে আমার মনে হয় কোথায় যেন আমি নামটা শুনেছি। আমি এ ব্যাপারে তোমাদেরকে কিছুই বলবো না। হ্যাগ্রিডের স্পষ্ট জবাব। ঠিক আছে, আমরা নিজেই খুঁজে বের করব। রন বলল। বিরক্ত হয়ে তারা সবাই দ্রুত হ্যাগ্রিডের কাছ থেকে বিদায় নিল। লাইব্রেরিতে তারা নানা ধরনের বই খুঁজল। জাদুর ওপর সেখানে যে কটা বই ছিল সব তারা তন্ন তন্ন করে দেখল। কোথাও নিকোলাস ফ্ল্যামেলের নাম পাওয়া গেল না। কিন্তু নিকোলাস ফ্ল্যামেল সম্পর্কে জানতে না পারা গেলে অধ্যাপক স্নেপ কি চুরি করতে চেয়েছিলেন তা জানা যাবে না। হারমিওন লাইব্রেরির ক্যাটালগ দেখতে লাগলো। রন লাইব্রেরির বই দেখছিল, আর হ্যারি চলে গেল নিয়ন্ত্রিত বইয়ের কোনায়। এখানকার বই ইস্যু করতে গেলে কোনো একজন শিক্ষকের লিখিত অনুমতি নিতে হবে। কালো জাদুর উপর নিয়ন্ত্রিত কিছু বই ছিল, যা হগওয়ার্টসে কখনো পড়ানো হতো না। কালো জাদুর বিরুদ্ধে প্রতিরোধ বিষয় নিয়ে যে সমস্ত সিনিয়র ছাত্র লেখাপড়া করত, কেবল তারাই এই সমস্ত বই পড়তে পারত। তোমরা কি খুঁজছ? কিছু না, হ্যারি জবাব দিল। লাইব্রেরিয়ান মাদাম পিন্স তার ধুলা ঝাড়ার পালক তাদের দিকে তাক করে বললেন, তাহলে তোমরা এখন বাইরে যাও। হ্যারি লাইব্রেরি থেকে বের হয়ে এলো। সে, রন ও হারমিওন একমত হয়েছিলেন যে মাদাম পিন্সকে ফ্লেমেল সম্পর্কে কিছুই জিজ্ঞেস করবেন না। তিনি নিশ্চয়ই ফ্লেমেল সম্পর্কে বলতে পারবেন। তবে তারা কি খুঁজছে এটা স্নেপ জানুক, সেটা বুদ্ধিমানের কাজ হবে না। হ্যারি কিছুক্ষণ বাইরে অপেক্ষা করে দেখে রন ও হারমিওন কোনো ক্লু পেয়েছে কিনা। তবে হ্যারি তেমন আশাবাদী ছিল না। গত 15 দিন ধরে তারা ফ্লেমেল সম্পর্কে জানার এত চেষ্টা করেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তারা চাচ্ছিল মাদাম পিন্সের অনুপস্থিতিতে লাইব্রেরিটা ভালোভাবে খুঁজবে। 5 মিনিট পর রন আর হারমিওন হ্যারির কাছে এলো। তারা নানা রকম চিন্তাভাবনা করে মধ্যাহ্নভোজে গেল। আমি না থাকলেও তোমরা খুঁজে দেখো, হারমিওন বলল। যদি কিছু পাও আমার কাছে একটি প্যাঁচা পাঠিয়ে দিও। তুমি তোমার বাবা মাকে জিজ্ঞেস করে দেখতে পারো নিকোলাস ফ্ল্যামেল কে। রন হারমিওনকে জিজ্ঞেস করলো। তাদেরকে জিজ্ঞেস করাটাই নিরাপদ হবে। তুমি ঠিকই বলেছ, কারণ তারা দুজনেই দন্ত চিকিৎসক, হারমিওন বলল। বড়দিনের ছুটি শুরু হলে হ্যারি আর রনের সময় খুব ভালো কাটতে লাগলো। ফ্লেমেল সম্পর্কে ভাবার জন্য তারা অফুরন্ত সময় হাতে পেল। ডরমিটরি এখন তাদের দখলে। কমন রুম আগের তুলনায় অনেকটা ফাঁকা। ছুটিতে সবাই বাড়ি চলে গেছে। তারা ইচ্ছে মতো ভালো ভালো আরাম কেদারা নিয়ে আগুনের পাশে বসে থাকে। তারা ইচ্ছা মতো খেতেও পারে। রন এখন হ্যারিকে জাদুর দাবা শেখাচ্ছে। খেলাটা অনেকটা মাগলদের দাবা খেলার মতোই। তফাৎ হলো এখানে রাজা, মন্ত্রী, হাতি, ঘোড়া, নৌকা সবই জীবন্ত। বড়দিনের আগের রাতে শোবার সময় হ্যারি ভাবছিল এবার বড়দিনে অনেক মজা হবে, তবে তার জন্য কোনো উপহার আসবে না। কিন্তু সকালে ঘুম থেকে উঠেই সে অবাক। বিছানায় পায়ের সামনে এক গাদা প্যাকেট। শুভ বড়দিন, ঘুম জড়ানো কণ্ঠে রন হ্যারিকে অভিনন্দন জানালো। হ্যারি বিছানা থেকে লাফ দিয়ে উঠে তার ড্রেসিং গাউন পরে নিল। তোমাকেও শুভ বড়দিন, হ্যারি বলল। দেখো, আমি একটা উপহার পেয়েছি। নিজের উপহারগুলোর দিকে তাকিয়ে রন বলল, হ্যারি, তুমি কি শালগম আশা করেছিলে? রনের অনেক উপহার। হ্যারি তার উপহার খুলল। বাদামি কাগজের প্যাকেটটা মোড়ানো। মোড়ক খোলার পর দেখা গেল ওপরে সুন্দর করে লেখা আছে, হ্যারির জন্য, ইতি হ্যাগ্রিড। প্যাকেটটার ভেতরে ছিল একটা কাঠের বাঁশি। হ্যারি বাঁশিটা বাজালো। প্যাঁচার ধ্বনির মতো শোনা গেল। দ্বিতীয় প্যাকেটটা ছিল খুবই ছোট। প্যাকেটের ভেতরে ছিল টাকা আর একটা চিঠি। চিঠিতে লেখা আছে, আমরা তোমার বার্তা পেয়েছি। এখানে তোমার বড়দিনের উপহার। আঙ্কেল ভার্নন ও আন্ট পেটুনিয়ার উপহারের সাথে সেলো টেপ দিয়ে লাগানো ছিল 50 পেন্সের একটা নোট। উপহারের মধ্যে আন্তরিকতা আছে, হ্যারি বলল। হ্যারি 50 পেন্সের নোট পাওয়াতে রন খুব অভিভূত হলো। আশ্চর্য, রন মন্তব্য করল। একেবারে টাকা পাঠিয়ে দিয়েছে। তুমি এটা রাখতে পারো।
রনের উল্লাস দেখে হ্যারি রনকে বলল, হ্যাগ্রিড এবং আমার আঙ্কেল আন্ট এই দুটো পাঠিয়েছেন। আর এই প্যাকেটটার দিকে তাকে রন বলল, আমার মনে হয় আমি বলতে পারবো এটা কোথা থেকে এসেছে। আমার মা পাঠিয়েছেন। আমি তাকে বলেছিলাম যে হ্যারিকে বড়দিনে কেউ উপহার পাঠাবে না, তাই তিনি তোমার জন্য একটি পশমি সোয়েটার পাঠিয়েছেন। হ্যারি প্যাকেটটা খুলে দেখল ভেতরে একটি হাতে বোনা সোয়েটার। নিজের প্যাকেট খুলতে খুলতে রন বলল, আমার মা প্রতি বছর আমাদের জন্য সোয়েটার বানান। আমারটির রং হবে অবশ্যই মেরুন। তিনি সত্যিই খুব ভালো মানুষ, হ্যারি বলল। পরবর্তী প্যাকেটে ছিল হারমিওনের পাঠানো মিষ্টি ও চকোলেট ফ্রগ। উপহারের আরেকটা প্যাকেট খোলা বাকি, ওজনে খুবই হালকা। হ্যারি খুলে দেখল ভেতরে একটা অদৃশ্য হওয়ার পোশাক। হ্যারি পোশাকটা পরল। রন বলল, দেখো পোশাক থেকে একটা চিরকুট নিচে পড়ে গেছে। হ্যারি চিরকুটটা কুড়িয়ে নিল। চিরকুটে ছোট ছোট অক্ষরে লেখা আছে, মৃত্যুর আগে তোমার বাবা আমাকে এটা দিয়ে গিয়েছিলেন। এখন সময় হয়েছে এটা তোমাকে ফেরত দেওয়ার। এটা সঠিক ব্যবহার করো। শুভ বড়দিন। চিঠিতে কারো স্বাক্ষর ছিল না। রন পোশাকের প্রশংসা করে হ্যারিকে চিন্তিত দেখে প্রশ্ন করল, হ্যারি কি ব্যাপার, কি হয়েছে? না কিছু না, হ্যারি বলল। তারপর চিন্তা করতে লাগলো কে তাকে এ পোশাকটা পাঠিয়েছে। তার বাবাই কি এ পোশাকটার মালিক ছিলেন? হ্যারি যখন চিঠির রহস্য উদ্ঘাটনের চিন্তা করছিল, ঠিক তখনই দরজাটা খুলে গেল। ফ্রেড ও জর্জ ওয়েসলি ভেতরে প্রবেশ করেছে। হ্যারি পোশাকটার সাথে সাথে লুকিয়ে ফেলল। সে তার অনুভূতি কারোর সাথে ভাগ করে নিতে চায় না। শুভ বড়দিন। তাকিয়ে দেখো, হ্যারি একটা উইজলি জাম্পার পরেছে। ফ্রেড আর জর্জও জাম্পার পরা ছিল। একটাতে হলদে রঙে বড় করে এফ লেখা ছিল, অপরটাতে হলদে রঙে বড় করে জি লেখা ছিল। হ্যারির জাম্পার হাতে নিয়ে ফ্রেড বলল, আমাদের উপহারের তুলনায় তোমার উপহার সবচেয়ে ভালো। যেহেতু তুমি আমাদের পরিবারের সদস্য নও, সেহেতু মা তোমার জন্য আরও বেশি পরিশ্রম করে সুন্দর করে বানিয়েছেন। তুমি কেন তোমারটা পড়ছো না, রন? জর্জ জানতে চাইল। ও বলল, এইটা পড়ো, কি সুন্দর এবং উষ্ণ। মেরুন রং আমার পছন্দ নয়। মা প্রতি বছর এই রঙের সোয়েটার আমার জন্য বোনেন। জাম্পার খুলতে খুলতে রন বলল, তোমারটাতে কোনো অক্ষর নেই। জর্জ বলল, তার ধারণা তুমি তোমার নাম ভুলে যেতে পারো না। আমরা বুদ্ধ নই। আমরা জানি আমাদেরকে ফ্রেড এবং জর্জ বলা হয়। কি ব্যাপার, এত হইচই কিসের? পার্সলি ওয়েজলি বিরক্ত গলায় দরজায় মুখ বাড়িয়ে বলল। তারও উপহারের প্যাকেট খোলা প্রায় শেষ হয়ে এসেছে। তার হাতেও একটি জাম্পার। ফ্রেড তার জাম্পারটা কেড়ে নিল। প্রিফেড লিখতে পি। পার্সি এদিকে এসো, আমরা সবাই আমাদের জাম্পার পরেছি। হ্যারিও একটা পড়েছে। না আমি পরবো না, পার্সি বলল। উইজলি যমজ দুই ভাই পার্সিকে চশমা পরা অবস্থায় জাম্পার পরাতে গেল। তার চশমাটা বাঁকা হয়ে গেল। আজ তো তুমি প্রিফেক্টদের সাথে বসছো না, জর্জ বলল। বড়দিনের অনুষ্ঠান তো একটা পারিবারিক অনুষ্ঠান। হ্যারি তার জীবনে বড়দিনের কোনো ভোজে যোগ দেয়নি। 100টি তরতাজা টার্কির রোস্ট, অফুরন্ত সেদ্ধ আলু, মাখন দেওয়া মটরশুঁটি এবং সুস্বাদু সস। একটু পরপরই বিকট আওয়াজে বোমা ফুটছে। এই অদ্ভুত আতশবাজির সাথে মাগলদের আতশবাজির কোনো তুলনাই হয় না। ডার্সলি প্লাস্টিকের খেলনা এবং পাতলা কাগজের হ্যাটের সাথে সেসব আতশবাজি ক্রয় করে থাকেন। ফ্রেডের সাথে হ্যারি জাদুকরদের আতশবাজি ফোটালো। এটা শুধু শব্দ করে না, কামানের মতো বিকট আওয়াজ করেছে। কালো ধোঁয়া তাদেরকে চারিদিক দিয়ে ঘিরে ফেলল। আর ভেতর থেকে বিস্ফোরিত হলো একটা রিয়াল অ্যাডমিরালের হ্যাট ও কয়েকটা প্রাণী সাদা ইঁদুর।